৪৫তম বিজয় দিবসে দেশের শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতি। বর্ণিল সাজে সাজানো হয়েছে পুরো রাজধানী, উড়ানো হলো ফানুস। বাংলাদেশ অলরেডি এমন একটা অ্যাচিভমেন্ট করেছে যেটা অন্যান্য দেশে সম্ভব না। আলোকসজ্জা হচ্ছে, তারপর আগুন নিয়ে খেলা হচ্ছে, এগুলো সবই তো বিজয় দিবসের জন্য। জাতীয় পতাকার রং হচ্ছে লাল সবুজ, সেই লাল সবুজের যেই রঙের যেই উজ্জীবতা, সেই উজ্জীবতা যাতে তরুণ প্রজন্ম উজ্জীবিত হয়। জাতীয় স্মৃতিসৌধে বিভিন্ন বাহিনীর মহড়া। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি সৌমিত্র শুভ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। যুদ্ধাপরাধীদের স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত, প্রয়োজনে আইন করা হবে, জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। জাপানি নাগরিক হত্যা সহ 6টি ঘটনায় জেএমবি জড়িত। নাশকতায় পাকিস্তানি কূটনীতিকের সম্পৃক্ততার প্রমাণ মিললে ব্যবস্থা, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ সহ মুসলিম প্রধান 34 দেশের সমন্বয়ে নতুন জোট গঠন সৌদি আরবের। সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কাজ করবে এ জোট, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। রাজশাহীতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে 7 জনের মৃত্যু। সিরাজগঞ্জে তেলবাহী লরির ধাক্কায় একই পরিবারের 7 সদস্য সহ নসিমনের 9 যাত্রী নিহত। Oh, that's hit him on the pad, or is it off the pad? Yes, it's a run. উত্তেজনায় ঠাসা বিপিএল এর ফাইনালে কাপালির ব্যাটিং দৃঢ়তায় শিরোপা জিতল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শেষ বলের নাটকীয়তায় বরিশালকে 3 উইকেটে হারিয়েছে মাশরাফিরা। আর কিছুক্ষণ পরই 16 ডিসেম্বর, লাখো শহীদের রক্তে কেনা বাঙালির মহান বিজয় দিবস। 71-এর সেই বীর সেনাদের স্মরণ করতে ইতোমধ্যেই প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ। এদিকে মানুষের শ্রদ্ধা নিবেদনকে নির্বিঘ্ন করতে পুরো এলাকাকে নিরাপত্তা ক্যামেরার আওতায় নিয়ে গড়ে তোলা হয়েছে বিশেষ নিরাপত্তা বলয়। বিজয়ের উৎসব আর স্বাধীনতা এনে দেয়া বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা। জাতীয় স্মৃতিসৌধ তাই তার সব রূপ আর বর্ণিল সাজসজ্জায় অপেক্ষায় বিজয়ের প্রথম প্রহরে। আলো আধারির খেলা, ভাবগাম্ভীর্য আর নিরাপত্তার ঘনঘটা, সবকিছু মিলিয়ে শ্রদ্ধা জানাতে আসা লাখো মানুষকে বরণ করতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। প্রতি বছরের মতো বিজয়ের প্রথম প্রহরে শ্রদ্ধা জানাতে আসবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। এরপরই স্মৃতিসৌধ খুলে দেয়া হবে সর্বস্তরের মানুষের জন্য। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী পুষ্পস্তবক স্থাপন করার পরপরই আমরা সর্বসাধারণের জন্য গেট খুলে দেব। নিরাপত্তা সম্পূর্ণ পুলিশ প্রশাসন এবং আইন প্রক্রিয়া সংস্থায় দেখাশোনা করবে। এর আগে দিনের শুরুতেই শেষবারের মতো গার্ড অব অনারের মহড়ায় অংশ নেন সেনা, নৌ ও বিমান বাহিনীর চৌকস সদস্যরা। বসেছিলেন না স্মৃতিসৌধ কর্তৃপক্ষ। শেষবারের মতো ধুয়ে মুছে পরিষ্কার করা হয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিজ নিজ দায়িত্ব বুঝিয়ে দেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেখানে ঢাকা জেলা পুলিশ সুপার বলেন, নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নিয়েছেন তারা। গাবতলী থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত এবং এদিকে ধামরাই থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত, চন্দ্রা থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত এই 3 দিকের রাস্তায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছি, বিভিন্ন ওয়াচ টাওয়ার তৈরি করেছি, আমরা সিভিলে গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছি। র্যাব পুলিশের পাশাপাশি স্মৃতিসৌধের নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন এসএসএফ সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। তাফসির বাবু, সময় সংবাদ, সাভার। এদিকে ৪৫তম বিজয় দিবস উদযাপন করতে রাজধানী সেজেছে বর্ণিল সাজে। নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনা, সরকারি বেসরকারি ভবন ও শিক্ষা প্রতিষ্ঠান সাজানো হয়েছে লাল সবুজের আলোকসজ্জায়। এছাড়া বিজয় উৎসবকে স্মরণ করে টিএসসিতে ওড়ানো হয়েছে ফানুসও। বিজয়ের ৪৫ বছরকে বরণ করতে রাজধানীর বড় বড় স্থাপনাগুলো সেজেছে লাল সবুজের আলোকসজ্জায়, যার কাছে হার মেনেছে সব আধার।
স্বাধীনতার সূতিকাগার হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হল, সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে ঢাকার সব সরকারি বেসরকারি ভবনগুলো সাজানো হয়েছে নানা রঙে। আলোকসজ্জা হচ্ছে, তারপর আগুন নিয়ে খেলা হচ্ছে, এগুলো সবই তো বিজয় দিবসের জন্য। তো এটা অবভিয়াসলি এখন একটা ওভারঅল উৎসবে পরিণত হয়েছে। নিজেদের রক্ত দিয়ে হলে বাংলাদেশকে কিনেছি বলতে গেলে, এটা আমাদের বাংলাদেশ। লাল সবুজের বেষ্টনী দিয়ে এবং বিভিন্ন লাইটিং দিয়ে আমাদের এখানে সাজানো হয়েছে। এদিকে টিএসসিতে ওড়ানো হয়েছে পেছনের সবগুলো বিজয় উৎসবকে স্মরণ করে ৪৪টি ফানুসও। আমাদের দেশটাকে স্বাধীন করার জন্য তাদের আত্মত্যাগ করেছে, তাদের উদ্দেশ্যে তারা যে বিজয়ের মুহূর্ত, তাদের সাথে আমরা আমাদের একাত্মতা প্রকাশ করে বিজয়টা উদযাপন করছি। জাতীয় পতাকার রং হচ্ছে লাল সবুজ, সেই লাল সবুজের যেই রঙের যেই উজ্জীবতা, সেই উজ্জীবতা যাতে তরুণ প্রজন্ম উজ্জীবিত হয়। সামনের চিন্তা ওইটাই হওয়া উচিত যে কিভাবে আমরা বাংলাদেশকে মুক্ত মনা, স্বাধীন মত প্রকাশের জায়গা এবং অসাম্প্রদায়িক একটি দেশ হিসেবে গড়ে তুলতে পারি। তবে এসব নানা আয়োজনের মাঝেও সাম্প্রদায়িক ও মৌলবাদ মুক্ত দেশ না গড়া পর্যন্ত বিজয়ের আসল লক্ষ্য যে অধরাই থেকে যাবে তা উচ্চারণ হয়েছে সবারই কণ্ঠে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। যুদ্ধাপরাধীদের স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। সকালে জাতীয় প্রেস ক্লাবে সার্চ চলচ্চিত্র সাংবাদিক ফোরাম বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক একথা জানান। তিনি বলেন, সংবিধান অনুসারে সম্ভব না হলে ভবিষ্যতে আইন করে এ সম্পত্তি বাজেয়াপ্ত করার উদ্যোগ নেওয়া হবে। যুদ্ধাপরাধীদের স্থাবর অস্থাবর সম্পদ ইনশাল্লাহ বাজেয়াপ্ত হবে। আমাদের মন্ত্রণালয় সেই প্রক্রিয়া আমরা শুরু করেছি, যাতে আইনানুগভাবে বর্তমান সংবিধান অনুসারে যদি বাজেয়াপ্ত করা না যায়, তাহলে ভবিষ্যতে আইন তৈরি করে হলেও সেগুলো যাতে বাজেয়াপ্ত হয়। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সে ব্যাপারে উদ্যোগী ভূমিকা নেবে। জামাতে ইসলাম ধর্মীয় দল হিসেবে নয়, তারা যুদ্ধাপরাধী দল হিসেবে যাতে ভবিষ্যতে রাজনৈতিক অধিকার যাতে না পায় বাংলাদেশে, সেই উদ্যোগও আমাদের মন্ত্রণালয় গ্রহণ করছে। অন্যান্য প্রসঙ্গ, জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা সহ এই অঞ্চলের বিভিন্ন জেলায় ঘটে যাওয়া ৬ ঘটনায় জেএমবির সম্পৃক্ততা রয়েছে বলে জানিয়েছেন পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি হুমায়ুন কবির। সকালে তার নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি জানান, জঙ্গি তৎপরতায় রংপুর দিনাজপুর অঞ্চল ঝুঁকির মধ্যে রয়েছে। তথ্য উপাত্ত আমাদের কাছে সংগৃহীত হয়েছে, সেটা করে এটা স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে এগুলো জেএমবি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। তবে তাদের মদতদাতা বা পৃষ্ঠপোষক হিসাবে অন্য কারো এটার সাথে জড়িত থাকতে পারে, সেগুলো আমরা খতিয়ে দেখছি। আমার মনে হয় যে এগুলো বেরিয়ে আসবে। ঘটনা যেগুলো ঘটেছে সেই জন্য আমরা দেখলাম যে রংপুরে কয়েকটি ঘটনা ঘটেছে, দিনাজপুরে কয়েকটি ঘটনা ঘটেছে। সেই হিসাবে আমরা এই দুটি জেলাকে আমরা ঝুঁকিপূর্ণ ভাবছি। তবে এই ঘটনাগুলো যে কোনো জায়গায় ঘটতে পারে, তারা কিন্তু স্থান বদল করে, তারা টার্গেট চেঞ্জ করে। জঙ্গিদের মদত দেওয়ার প্রমাণ মিললে পাক কূটনীতিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানেন না তারা। তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, কূটনৈতিক তৎপরতার মোড়কে এদেশে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর তৎপরতা নতুন কোনো ঘটনা নয়। গত 29 নভেম্বর রাজধানীর উত্তরা এবং খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে পাকিস্তানি নাগরিক ইদ্রিস শেখ সহ জেএমবির 4 সদস্যকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। সম্প্রতি আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় জেএমবি সদস্য ইদ্রিস শেখ। মঙ্গলবার প্রকাশিত 2টি জাতীয় দৈনিকের প্রতিবেদন অনুযায়ী ইদ্রিস আদালতে জানিয়েছেন, ঢাকায় পাকিস্তান হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি ফারিনা আরশাদ জঙ্গিদের মদত দিচ্ছেন। ইদ্রিস আরও জানিয়েছেন, এ চক্রান্তে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইও জড়িত। এ নিরাপত্তা বিশ্লেষকের মতে, বাংলাদেশে কূটনৈতিক তৎপরতার আড়ালে আইএসআই এর তৎপরতা নতুন কিছু নয়। তার কাছে প্রশ্ন ছিল, এমন তৎপরতায় পাকিস্তানের স্বার্থ কি? দূতাবাসকে ঘিরেই গোয়েন্দা সংস্থাগুলো তাদের নেটওয়ার্ক গড়ে তোলে। তো সেক্ষেত্রে এখানে তার আমি কোনো অন্যরকম দেখছি না। তো সেখানে স্বভাবতই যারা আইএসের যারা কাজ করেন, তারা এই ডিপ্লোম্যাটের কাভারেই তারা বাংলাদেশে অবস্থান করেন। তো সেক্ষেত্রে এই জিনিসটা প্রমাণ করলো যে তারা সক্রিয়ভাবে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিকে হস্তক্ষেপ করতে চায়। সেটি প্রমাণিত হলো এই ধরা পড়া পাকিস্তানের জবানবন্দি থেকে। এদিকে দুপুরে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দেশের মাটিতে বসে কোনো বিদেশি কূটনীতিককে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার সুযোগ দেওয়া হবে না। পাকিস্তানের সঙ্গে
সশস্ত্র আন্দোলনের যুদ্ধের মাধ্যমে, মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা দেশ স্বাধীন করেছি। তাদের কিন্তু ষড়যন্ত্র এখনো চলছে। এখানে যেই আসুন, আপনি যেই নামটি বললেন, সেই নামটি ছাড়া যদি আরো কেউ এখানে জড়িত থাকে, আমাদের দেশে কোনো ধরনের ষড়যন্ত্র আমরা এখানে আমাদের দেশে করতে দিই। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু জানে না বলে সময় সংবাদকে মুঠোফোনে জানিয়েছেন প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময়। আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশকে সঙ্গে নিয়ে মুসলিম প্রধান 34 দেশের সমন্বয়ে নতুন জোট গঠন করেছে সৌদি আরব। তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, নির্দিষ্ট করে আইএস বিরোধী নয়, সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কাজ করবে এ জোট। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এ সময় তিনি দাবি করেন, এ জোট থেকে লাভবান হবে বাংলাদেশ। এহসান জুয়েলের রিপোর্ট। বিশ্বজুড়ে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের পুরনো মোড়কে নতুন সমস্যার নাম আইএস। পুরো বিশ্বের জন্য হুমকি হয়ে ওঠা এই জঙ্গিবাদ দমনে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে 10টির বেশি দেশ নিয়ে গঠিত হয়েছে জোট। রাশিয়ার পৃথক বিমান হামলার পাশাপাশি ফ্রান্সের নেতৃত্বে চেষ্টা চলছে সমন্বিত একটি জোট গঠনের। এমন সব আন্তর্জাতিক তৎপরতার মধ্যেই জঙ্গি দমনে বাংলাদেশ সহ 34 সদস্যের নতুন জোট গঠনের কথা ঘোষণা করেছে সৌদি আরব। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে সন্ত্রাসবাদ ভয়াবহ রূপ নিয়েছে। ইরাক ও সিরিয়ার দায়েশ, পাকিস্তান, আফগানিস্তানে তালেবান সহ মিশর, ইয়েমেন, লিবিয়া, মালি সহ বিভিন্ন দেশে জঙ্গি তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। আমাদের নতুন জোট সব সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে কাজ করবে। তবে বাংলাদেশ বলছে, শুধু আইএস বিরোধী যুদ্ধ ঘোষণা নয়, যে কোনো সন্ত্রাসের বিরুদ্ধেই এই জোট কাজ করবে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বা পৃথিবীর বিভিন্ন জায়গায় যে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে আইএস এর সাথে, এই উদ্যোগ কিন্তু এর সাথে সম্পৃক্ত নয়। সেই অবস্থানে পরিবর্তন বাংলাদেশের হচ্ছে না, কিন্তু বাইল্যাটারালি বা ছোট ছোট প্ল্যাটফর্মে যেগুলি থাকে, এটাকে আরো বড় প্ল্যাটফর্মে নিয়ে এসে ওআইসি ভুক্ত মুসলিম সকল রাষ্ট্রকে এটা আহ্বান জানানো হয়েছে। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এটাতে প্রাথমিক সম্মতি দিয়েছেন এবং এটার আরো ডিটেল আমরা জানতে চেয়েছি। সামনের দিনে অ্যাকচুয়াল এনগেজমেন্টের কি কি কমিটমেন্ট থাকতে হবে। জোটে যোগ দিলে বাংলাদেশ আইএসের তোপের মুখে পড়ার আশঙ্কা উড়িয়ে দিয়ে প্রতিমন্ত্রী বলছেন, সমন্বিত জোটে উপকৃত হবে সবাই। বাংলাদেশ অবশ্যই লাভবান হবে। কাউন্টার টেরোরিজম এন্ড র্যাডিক্যাল এক্সট্রিমিজম কমব্যাট করার জন্য একটা সেন্টার রিয়াদে স্থাপন করা হবে। এই দেশগুলির অভিজ্ঞতা, তাদের তথ্য, কোনো হোমগ্রোন মেকানিজম, এগুলি একটি দেশ আরেকটি দেশের সাথে তাদের বেস্ট প্র্যাকটিসেসগুলি শেয়ার করবে। সৌদি বাদশার এই উদ্যোগ সন্ত্রাসবাদের বিরুদ্ধে থাকা দেশগুলোকে আরো সমন্বিতভাবে কাজ করতে উৎসাহিত করবে বলে আশা পররাষ্ট্র মন্ত্রণালয়ের। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরো থাকছে। প্রতীক বরাদ্দের পর সারা দেশে জমে উঠেছে পৌর নির্বাচনের প্রচারণা। বিএনপি নির্বাচনে মাঝপথ থেকে সরে যাবে না বললেন ফখরুল। রাজশাহীর কাটাখালীতে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে 2 নারী সহ 7 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 40 জন। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে সিরাজগঞ্জের শাহজাদপুরে তেলবাহী লরির ধাক্কায় একই পরিবারের 7 জন সহ 9 যাত্রী নিহত হয়েছেন। এছাড়া যশোর ও বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরো 4 জন। রাজশাহী থেকে রাকিবুল হাসান এবং সিরাজগঞ্জ থেকে রিঙ্কু কুন্ডুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার দুপুর 1:30টার দিকে ঢাকা রাজশাহী মহাসড়কের 14 পাই এলাকায় রাজশাহীগামী ন্যাশনাল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অর্পা পরিবহনের অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন 3 জন। আমি আমার ভাই একসাথে ছিলাম, আর আব্বা আমার পাশেই মাঝখানে ফাঁকা ওই সিটে ছিল। আমি পড়ে গেছি, বুঝতে পারছি। টাকায় দেখি আব্বা নিঃশ্বাস ছিল, আর একটু আগে নিঃশ্বাস বাঁচল নি। এখন পর্যন্ত 37 জন আপনার আরএমসিএসে ভর্তি হয়েছে, তার মধ্যে 7 জন আপনার ডেড আর কি। ক্রিটিক্যাল আছে 4 জন রোগী, আর বাকিরা মোটামুটি আমরা আশা করছি যে এরা ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। তাছাড়া যারা আহত হয়েছে এবং যারা নিহত হয়েছে তাদের পরিবারের জন্য অবশ্যই সরকারের তরফ থেকে আমরা সহায়তা দিচ্ছি আমরা। অন্যদিকে সিরাজগঞ্জের শাহজাদপুরের পোরজনা এলাকা থেকে যাত্রী নিয়ে উল্লাপাড়ার দিকে যাচ্ছিল একটি নসিমন। এটি হাটিকুমরুল নগরবাড়ি মহাসড়কের গারদাহ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্যাঙ্ক লরি নসিমনটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই 5 জন নিহত হন। এটা নসিমন ওই দিকে যা আলো ছিল উত্তর দিকে, আর ট্যাঙ্ক লরি এখন মনে হয় যে দক্ষিণ দিকে যা আলো ছিল।
ফাটাস করে মানে চাকার একটা আওয়াজ পাওয়া গেল আর কি, আওয়াজ পাওয়ার পরপরই মরমর করে। ভাই মারা গেছে, লাতিন মারা গেছে, ভাবি মারা গেছে, বাইশটা মারা গেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবার প্রতি 20,000 টাকা করে দেব। আমরা শুনেছি পরিবারগুলো খুব গরিব। একই সাথে যারা আহত হয়েছে তাদেরকে প্রয়োজনে অর্থ সহায়তা দেবে। এদিকে মর্মান্তিক এই দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই দুপুরে একই এলাকায় বাস চাপায় সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হন। এছাড়া যশোর ও বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। সাবিহা নিপা, সময় সংবাদ। প্রতীক বরাদ্দের পর জমে উঠেছে পৌর নির্বাচনের প্রচারণা। ঘন কুয়াশা ও শীত উপেক্ষা করে ভোরেই দেশের বিভিন্ন পৌরসভা এলাকায় গণসংযোগে নেমে পড়েন প্রার্থীরা। সকালেই সাতক্ষীরা পৌর এলাকায় গণসংযোগ শুরু করেন প্রার্থীরা। নানামুখী প্রতিশ্রুতি নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট চান তারা। একই চিত্র দেখা যায় বরিশালের বাকেরগঞ্জেও। এই পৌরসভায় নিজের পক্ষে সমর্থন আদায় করতে বাকেরগঞ্জ পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন প্রার্থীরা। রাজশাহীর বিভিন্ন পৌরসভায় উৎসবমুখর পরিবেশে প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা। তবে নির্বাচনী এলাকাগুলোয় সৎ ও যোগ্য প্রার্থীকে বেছে নিতে নানা হিসেব কষছেন ভোটাররা। পৌরসভা নির্বাচনের মাঝপথ থেকে বিএনপি সরে যাবে না বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর গুলশানে বেগম জিয়া রাজনৈতিক কার্যালয়ে এই কথা বলেন তিনি। এ সময় ফখরুল বলেন, বিএনপি অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন চায়। একটি কথা খুব পরিষ্কার করে আমরা বলতে চাই আপনাদেরকে, এটা অনেকেই অনেক সময় প্রশ্ন করেন আমাদেরকে বিভিন্ন কারণে, যে আপনারা আবার মাঝপথ থেকে সরে আসবেন কিনা। কোনো সম্ভাবনা নেই। মাঝপথ থেকে ফিরে আসার কোনো সিদ্ধান্ত আমাদের নেওয়া হয়নি এবং এই নির্বাচন আমরা পুরোপুরিভাবে একেবারে ফলাফল ঘোষণার পর্যন্ত সবাই অ্যাক্টিভলি নির্বাচনে থাকবেন বলে আজকে আমাদের সবার মধ্যে সিদ্ধান্ত হয়েছে। রাত 11টার সময় আরো থাকছে। তরুণ উদ্যোক্তাদের সক্ষমতা বাড়াতে কাজ করছে আইসিটি মন্ত্রণালয়। বছরে 50,000 তরুণকে দেওয়া হবে প্রশিক্ষণ। মুক্তিযোদ্ধাদের বীরত্ব তুলে ধরে নির্মিত ভিডিও গেম উদ্বোধন। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে, টেনশন নয়। দেশে নতুন কোনো ক্ষেত্র আবিষ্কৃত না হলে মজুদ প্রাকৃতিক গ্যাস একসময় নিঃশেষ হয়ে যাবে। ভবিষ্যতের ক্রমবর্ধমান সংকট মোকাবিলায় এক্ষেত্রে নবায়নযোগ্য এবং সম্পূর্ণ পরিবেশ বান্ধব জ্বালানি হিসেবে অপার সম্ভাবনা সৃষ্টি করছে বায়োগ্যাস। শুধু বাড়িতে গৃহপালিত পশুর বিষ্ঠা দিয়েই মেটানো সম্ভব হচ্ছে জ্বালানি চাহিদা। পাশাপাশি এর থেকে প্রাপ্ত জৈব সার জমিতে ব্যবহারে বাড়ছে উৎপাদন ক্ষমতা। কয়েকটি উন্নত দেশ ও বিশ্ব ব্যাংকের সহযোগিতায় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড বা ইটকল সারা দেশে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করে এ অপার সম্ভাবনার সুযোগ সৃষ্টি করেছেন। বিস্তারিত জানাচ্ছেন নিরাজ শ্রমিক। খাদ্য প্রস্তুতিতে তাপশক্তির ব্যবহার বহু প্রাচীন। বর্তমানে একদম গ্রামীণ পর্যায়ে প্রাকৃতিক গ্যাস সহজলভ্য না হওয়ায় দেশের জনপ্রিয় হচ্ছে বায়োগ্যাস প্রযুক্তি। বায়োগ্যাস প্ল্যান্টের সুবিধাভোগীরা বলছেন, গৃহপালিত পশুর বিষ্ঠা দিয়ে একটি পরিবারের প্রতিদিনের জ্বালানি চাহিদা মেটানো সম্ভব। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি ইটকলের দেয়া হিসেবে সম্পূর্ণ পরিবেশ বান্ধব বায়োগ্যাস ব্যবহারে প্রতি বছর 40,000 টন জ্বালানি কাঠ সাশ্রয়ের পাশাপাশি 1,200 টন কেরোসিনের ব্যবহার কমিয়ে দিচ্ছে। 5 জন সদস্য, তো সকালে রান্না, দুপুরে রান্না, বিকালে রান্না, টোটাল রান্নাটাই হয় এই গ্যাসের মাধ্যমে। আগে লাকড়িতে পাকাইতাম, আমার বাচ্চাদের লেখাপড়া করাইতে পারি নাই ঠিক মতো, ওইখানে লাকড়িতে রান্না চড়িয়ে দিয়ে এসে ওদের কাছে বসতে পারি নাই। একটি বায়োগ্যাস প্ল্যান্ট 20 বছর পর্যন্ত ক্রমাগত গ্যাস নিশ্চিত যেমন করছে, তেমনি এর থেকে প্রাপ্ত জৈব সার জমির উর্বরতা শক্তি বাড়াচ্ছে। ইটকলের দেয়া হিসেব অনুযায়ী সারা দেশে যে 40,000 বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করা হয়েছে, তা থেকে প্রতি বছর বিপুল পরিমাণ জৈব সার উৎপন্ন হচ্ছে। এতে প্রায় 15,000 টন রাসায়নিক সারের উপর নির্ভরশীলতা কমছে। আর এই এলাকার কৃষকরা বলছেন, রাসায়নিক সার ব্যবহার করায় তাদের ক্ষেতের ফসল ভালো হবে কি হবে না সেটা নিয়ে যে সন্দেহ থেকে যেত, জৈব সার ব্যবহার করায় সে তুলনায় তাদের উৎপাদন অনেক বৃদ্ধি পেয়েছে। জৈব সারটা আমি ব্যবহার করছি, গরুর গোবর ফেলাইছি, ছাই ফেলাইছি, তারপরে তার উপর গাছ বুনছি। তাতে আমার ফলনটা খুব ভালো হয়েছে। এই গোবরটা দিয়ে আমি কেঁচু সার তৈরি করতেছি, সে কেঁচু সারটা আবার এই জমিতে ব্যবহার করি আমরা। বেশি ফলন পাইছি এই জৈব সারটা দিলে।
2006 সাল থেকে সারা দেশে এই নবায়নযোগ্য বায়োগ্যাস প্লান্ট স্থাপনে 39টি সহযোগী সংগঠনকে নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইটকল। মুরগির বিষ্ঠা বা গোবরের কথা বলছি, সেটি একটি ডাইজেস্টারের মধ্যে দিয়ে দেয়া, পানি মিশ্রিত করে, এবং সেটা একটা অ্যানারোবিক কন্ডিশনে এটা ডাইজেশন হয় এবং সেখান থেকে মিথেন গ্যাস উৎপন্ন হয়। সেই ক্লিন গ্যাসটা একটা বার্নারের মাধ্যমে মানুষ জ্বালাতে পারে। নেদারল্যান্ড বেসড একটা দাতা সংস্থা, তারা আমাদের সাথে কাজ করছিল। জার্মান ডেভেলপমেন্ট ব্যাংক, KfW এবং বিশ্ব ব্যাংক এরাও যোগ দিয়েছেন। প্রতিষ্ঠানটি আশা করছে 2018 সালের মধ্যে সারা দেশে 1 লাখ বায়োগ্যাস প্লান্ট স্থাপন করতে সক্ষম হবে। ইজাজ শৌমিক, সময় সংবাদ, ঢাকা। সোহরাওয়ার্দী উদ্যানের প্রকৃত ইতিহাস আড়ালের উদ্দেশ্যেই জিয়াউর রহমান অত্যন্ত সুপরিকল্পিতভাবে উদ্যান এলাকায় শিশু পার্ক নির্মাণ করেছিলেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা HT ইমাম। বিকেলে মুক্তিযুদ্ধের দুর্লভ আলোকচিত্র নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস বিকৃতির কোনো ষড়যন্ত্রই সফল হতে দেয়া হবে না মন্তব্য করে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের এই ব্যক্তিত্ব। তিনি এইখানে করেছিলেন এই শিশু পার্ক। এখানে শিশু পার্ক করার কোনো প্রয়োজন ছিল না। একটি উদ্দেশ্য যে আমাদের স্বাধীনতার যুদ্ধ এবং পাকিস্তানিদের আত্মসমর্পণের কথা যেন সকলে ভুলে যায়। তা কি হয়? ইতিহাস কেউ রচনা করতে পারে না। তারা সম্পূর্ণ পাল্টে দেওয়ার চেষ্টা করেছে, বিকৃত করার চেষ্টা করেছে, কিন্তু কোনোটি সম্ভব হয় না। ইতিহাস যেটি হয়ে গেছে, সে যে ঘটনা ঘটেছে ঠিক তেমনটিই থাকবে। তরুণ উদ্যোক্তাদের সক্ষমতা বাড়াতে সবসময় পাশে থাকবে যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সহযোগিতায় বেশ কয়েকটি সফটওয়্যার উদ্বোধন করে কথা বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। জয় বলেন, বছরে 50,000 তরুণকে তথ্য প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দেবে ICT মন্ত্রণালয়। তথ্য প্রযুক্তি মানুষের জীবনকে যেমন সহজ করে দেয়, তেমনি এর ক্ষতিকারক প্রভাবও সমাজে পড়ে। বিশেষ করে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা আর চোরাচালানের কাজে এর ব্যবহার আছে। পর্নোগ্রাফিরও অবাধ বিচরণ সাইবার স্পেসে, অনেক সময় যার শিকার হয় কোমলমতি শিশুরা। এ ধরনের ক্ষতিকারক ওয়েবসাইট শিশুদের ব্যবহার বিষয়ে অভিভাবকদের পর্যবেক্ষণ ব্যবস্থায় রাখতে সফটওয়্যার সোনামণি গার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা। উদ্বোধন করেন ভিডিও গেম মুক্তিযুদ্ধ 71 এবং আরও দুটি সফটওয়্যার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতায় এসব সফটওয়্যার তৈরি করা হয়েছে। বাংলাদেশের ছেলে মেয়েদের এসব উদ্ভাবনায় উচ্ছ্বসিত সজীব ওয়াজেদ জয়। ভবিষ্যতে যাতে এরকম ক্যাপাবিলিটি, এরকম ট্রেনিং আর এসব আমাদের এই তরুণ উদ্যোক্তারা যেভাবে আবিষ্কার করেছে, ভবিষ্যতে এই ইন্ডাস্ট্রি এবং নিজেদের ক্যাপাবিলিটি, যোগ্যতা আরও বাড়ানোর জন্য আমাদের ICT মন্ত্রণালয় থেকে আমরা টার্গেট রেখেছি বছরে 50,000 প্রশিক্ষণ আমরা ট্রেনিং দেব। সেটাই বাড়ানোর জন্য, সেটাই এগিয়ে নেওয়ার জন্য আমাদের এই LICT ল্যাব। এছাড়া আগারগাঁওয়ের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে জয় উদ্বোধন করেন তথ্য প্রযুক্তি গবেষণা এবং প্রশিক্ষণের জন্য বিশেষায়িত কম্পিউটার ল্যাব। সরকারি প্রতিষ্ঠানের IT কর্মকর্তা এবং পেশাজীবীদের দক্ষতা বাড়াতে কাজ করবে এই ল্যাব। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য 8ম পে স্কেলের গেজেট প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার রাতে অতিরিক্ত সচিব মোহাম্মদ আলী সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের হাতে এই গেজেট হস্তান্তর করেন। এ সময় অর্থমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য এই গেজেটটি বিজয় দিবসের উপহার। Pay scales of the government servants to very comfortable levels compared with the private sector. এবং এখন কেউ অভিযোগ করতে পারবেন না যে বেতনের জন্য আমার কষ্ট হচ্ছে, বেতন ভাতার জন্য আমার খুব কষ্ট হচ্ছে। এটা I will not accept that statement from anyone. আগে তারা যে স্কেলে ঢুকতো সেখানে টাইম স্কেল 10 পেতো, ওখানে জীবন শেষ হতো। এখন 2টা প্রমোশন পাবে, অটোমেটিক প্রমোশন পাচ্ছে 2টা। Everyone is ensured of automatic promotion at 2 levels by up to 1. সিরিয়া সংকট সমাধানে করণীয় ঠিক করতে যুক্তরাষ্ট্র রাশিয়া আলোচনায় এখন পর্যন্ত কোনো উল্লেখযোগ্য অগ্রগতি না হলেও দুপক্ষ একটি অভিন্ন অবস্থানে আসতে পারবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
রুশ মার্কিন মতপার্থক্য কমিয়ে আনতে মঙ্গলবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করেন কেরি। ভিয়েনায় পরবর্তী সম্মেলনের আগে তিনি মস্কো সফরে যান। রাশিয়া বলছে আসাদ সরকার থাকবে কি থাকবে না তা নির্ধারণ করবে সিরীয়রা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের আসাদ বিরোধী অবস্থানে অনড় থাকার কারণে ঘোলাটে অবস্থা সৃষ্টি হয়েছে। একই দিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও দেখা করার কথা রয়েছে তার। বিপিএল প্রসঙ্গ। বিপিএলের তৃতীয় আসরের শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টান টান উত্তেজনায় ঠাসা ফাইনালে অলোক কাপালির ব্যাটিং দৃঢ়তায় বরিশালকে 3 উইকেটে হারিয়েছে কুমিল্লা। টস হেরে আগে ব্যাট করতে নেমে 4 উইকেটে 156 রান সংগ্রহ করে বরিশাল। জবাবে ব্যাট করতে নেমে 7 উইকেট হারিয়ে ইনিংসের শেষ বলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কুমিল্লা। ম্যাচ সেরা হয়েছেন ভিক্টোরিয়ান্সের অলোক কাপালি ও আসর সেরা হয়েছেন আশার জাইদি। আগে ব্যাট করতে নেমে দলীয় 54 রানে 2 ওপেনারকে হারায় বরিশাল। সাব্বিরকে দলীয় 68 রানে ফিরিয়ে দিয়ে বরিশালের দুর্গে সবচেয়ে বড় আঘাত হানেন ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফি। এরপর অধিনায়ক মাহমুদুল্লাহর সঙ্গে চতুর্থ উইকেট জুটিতে 81 রান যোগ করেন নাফিস। শেষ পর্যন্ত 7 উইকেটে 156 রানেই থামে বরিশালের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ব্যক্তিগত 3 রানে সামির শিকার হন ভিক্টোরিয়ান্সের ওপেনার লিটন দাস। তবে নিজের হাফ সেঞ্চুরি তুলে নিয়ে 53 রানে আউট হন ইমরুল। শেষ দিকে কাপালির 28 বলে 39 রানের দুর্দান্ত ইনিংসের ওপর ভর করে শেষ বলে নাটকীয় জয় তুলে নিয়ে শিরোপা ঘরে তোলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রাত 11টার সময়ে এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 45তম বিজয় দিবসে দেশের শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতি। জাতীয় স্মৃতিসৌধ এলাকায় বিশেষ নিরাপত্তা, বর্ণিল সাজে রাজধানী। যুদ্ধাপরাধীদের স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত, প্রয়োজনে আইন করা হবে জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। জাপানি নাগরিক হত্যা সহ 6টি ঘটনায় জেএমবি জড়িত, নাশকতায় পাকিস্তানি কূটনীতিকের সম্পৃক্ততার প্রমাণ মিললে ব্যবস্থা, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজশাহীতে 2টি বাসের মুখোমুখি সংঘর্ষে 7 জনের মৃত্যু। সিরাজগঞ্জে তেলবাহী লরির ধাক্কায় একই পরিবারের 7 সদস্য সহ নসিমনের 9 যাত্রী নিহত। উত্তেজনায় ঠাসা বিপিএল এর ফাইনালে কাপালির ব্যাটিং দৃঢ়তায় শিরোপা জিতল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শেষ বলের নাটকীয়তায় বরিশালকে 3 উইকেটে হারিয়েছে মাশরাফিরা। এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।